This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভিএন বাংলা আপনাদের স্বাগত জানাই। ফুল অ্যান্ড ফাইনালের সম্প্রীতির সঙ্গে শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর শুরুতেই আমরা যে খবরে চোখ রাখবো, দীর্ঘদিনের পাহাড়ের সমস্যা এবার বোধহয় সমাধানের পথে। পাহাড় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক সদর্থক, দাবি দার্জিলিংয়ের বিজেপি সাংসদের। বৈঠকে মধ্যস্থতাকারীর নেতৃত্বে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অমিত শাহ। আমার সহকর্মী প্রসেনজিৎ চৌধুরী এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। প্রসেনজিৎ, আমি জানতে চাইবো যে এতদিন ধরে সমস্যার কথা আমরা বারবার শুনতাম, সেখানকার মানুষজন সেই সমস্যার ভুক্তভোগী ছিলেন, বারবার আমরা নানা রকম সমস্যা তাদের কথা আমরা সেগুলো খবর করেছি, যেটা আমাদের সাংবাদিকতার ভাষায় বলি খবর করা, মানে সেই খবরটা তুলে ধরা। এবার কি তাহলে সমাধানের দিকে অনেকটা ইঙ্গিতপূর্ণ, ইতিবাচক ইঙ্গিত মিলছে? বলা চলে পাহাড় সমস্যার সমাধানের ক্ষেত্রে দেখো এক ধাপ এগোনো গেল। তার কারণ এখন এই মুহূর্তে ডাবল ইঞ্জিন সরকার রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি অর্থাৎ শুভেন্দু অধিকারী, তিনি নিজে এই বৈঠকে হাজির ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ছিলেন। তিনি পাহাড়ের বিভিন্ন আঞ্চলিক দলের নেতাদের সঙ্গে কথা বলেছেন, পাহাড়ের যে সমস্যাগুলো তা খুঁটিয়ে খুঁটিয়ে শুনেছেন এবং পাহাড়ের আঞ্চলিক দলগুলো ঠিক কী চাইছে তা তিনি বোঝার চেষ্টা করেছে। এবং তার ভিত্তিতেই ইতিমধ্যেই পাহাড়ে যে মধ্যস্থতাকারী কেন্দ্রের তরফে নিয়োগ করা হয়েছে, তার নেতৃত্বে আরও একটি কমিটি গঠনের পরামর্শ অমিত শাহ দিয়েছেন এবং তিনি বলেছেন সেই কমিটি দ্রুত রিপোর্ট দেবে এবং সেই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু পাহাড় সমস্যার যে স্থায়ী সমাধান, সেই সমাধানের লক্ষ্যে আইন মেনে সংবিধানের মধ্যে থেকেই যথোপযুক্ত পদক্ষেপ কেন্দ্রের তরফে দ্রুত করা হবে। ধন্যবাদ প্রসেনজিৎ। इंटरलोकेटर आदरणीय पंकज कुमार सिंह जी के नेतृत्व में गृह मंत्रालय की टीम का एक कमेटी का गठन हुआ है, जो आज के इस एग्रीमेंट को ड्राफ्टिंग को फाइनल करने का काम करेगी। और मैं आज आप सबके समक्ष, क्योंकि मुझे देश भी देखना है, मुझे अपनी क्षेत्र की जनता का भविष्य भी देखना है। जो गरिमा थी उसको पूरी तरह बर्बाद करने का काम सीपीएम ने और टीएमसी ने किया। जब से भारतीय जनता पार्टी की सरकार बनी है, हम सब पॉजिटिव है, हमें पूरी उम्मीद है हमारे साथ न्याय होगा। और मैं सभी प्रतिनिधि की ओर से समस्त जनता को ये कहना चाहता हूँ, आपकी जो पीड़ा, आपकी कष्ट है, उसका समाधान भारत सरकार करेगी। जो भी समाधान होगा वो भारत के संविधान के अंतर्गत उस चीज़ का समाधान होगा। होम मिनिस्टर अमित शाह जी ने स्पष्ट कहा है कि जो भी समस्या का समाधान होगा वो संवैधानिक समाधान होगा, कॉन्स्टिट्यूशनल समाधान होगा। तो हम कॉन्स्टिट्यूशनल समाधान के पक्ष में है, पहाड़ तराई और डोर्स के लिए संवैधानिक समाधान होगा। श्री पंकज सिंह इंटरलोक्यूटर के नेतृत्व में एक कमेटी बनेगा जो अगला प्रपोजल गवर्नमेंट ऑफ इंडिया को सबमिट करेगा। पंकज, जो हमारे गोरखालैंड इंटरलोक्यूटर पंकज सिंह के नेतृत्व में एक कमेटी होगा जो मतलब इसको थोड़ा सा डिटेल में एग्जामिन करेंगे और इसके मतलब समाधान ये इसका तो शुरुआत है, हम बता नहीं पाएंगे। सर व्हाट द सिक्योरिटी ऑफ चिकन सिलीगुड़ी कॉरिडोर, उसके बारे में क्या There will be 100% security of Siliguri corridor. That is a very important issue and every step will be taken to ensure development, meeting the aspirations etc. जिससे हमारा सिलीगुड़ी कॉरिडोर का सुरक्षा पूरी तरह हो सकता है। উত্তরবঙ্গে সিম পাচার চক্রের তদন্তে সামনে এলো নতুন তথ্য। কি ইনফরমেশন সামনে আসছে যে এই সিম যে পাচার চক্র তার সম্রাট বাংলাদেশি আকবর। এসটিএফ সূত্র থেকে আর কি খবর পাওয়া যাচ্ছে যে দিনহাটা এবং পাঞ্জিপাড়া থেকে ভারতীয় সিম সংগ্রহ করত আকবরের যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্ক, এবং সেই সিম বাংলাদেশ হয়ে চলে যেত পাকিস্তানের ইসলামাবাদ। আমি সুমন কল্যাণের কাছে চলে যাবো। সুমন কল্যাণ, খুব ইন্টারেস্টিং, এই যে ভারত থেকে সংগ্রহ করা হতো সিম জেনারেলি দিনহাটা এবং পাঞ্জিপাড়া থেকে, ভারতের থেকে তো আরও অনেক পাচারের রুট রয়েছে, কিন্তু এটাই বাংলাদেশ হয়ে পাকিস্তানের ইসলামাবাদ যেত। সেটা কি এই চক্রের লিড আকবর ছিল সেই কারণে?
একেবারে দেখো, এই যে আকবর তার নাম, আরেকটা নাম রয়েছে সম্রাট। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে যে নেটওয়ার্ক, সেখানে সম্রাট বলে সবাই চিনত, কিন্তু তার অ্যাকচুয়াল নাম হচ্ছে আকবর। তিনি বাংলাদেশের রংপুরের বাসিন্দা। সে পাচার চক্রের সঙ্গে যেমন যুক্ত, পাশাপাশি জাল নোট চক্রের সঙ্গেও যুক্ত। ইতিমধ্যেই আমরা জেনেছি বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে পাঞ্জিপাড়ার একজন রয়েছে, দিনহাটার 3 জন রয়েছে। প্রত্যেকেই কিন্তু পাচার চক্রের সঙ্গে একটা যোগসূত্র রয়েছে, এমনটাই কিন্তু দাবি করছে এসটিএফ। তবে এই যে এই সিম কিন্তু সরাসরি ফিজিক্যালি পৌঁছাতো না। সিমের যে নাম্বার, সেই নাম্বারটি যেত এবং সেখান থেকে যে ওটিপিটা আসতো, অর্থাৎ এই যে ফিজিক্যাল সিম, তার সঙ্গে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খোলা হয়েছে পাকিস্তানের রাওয়ালপিন্ডি, লাহোর এবং ইসলামাবাদ বা এই সমস্ত জায়গা থেকে। ফলে হোয়াটসঅ্যাপের যে নোটিফিকেশানটা আমাদের লোকাল যাদের কাছে সিমটা রয়েছে, তাদের কাছে যে ওটিপিটা এসছে, সেই ওটিপিটা যিনি দিয়েছেন তিনি হচ্ছেন এই আকবর ওরফে সম্রাট। তার মাধ্যমেই কিন্তু এটা গেছে এবং এই গোটা চক্রের সঙ্গে আরও 2 জন বাঙালি এবং একজন নেপালির একটা যোগসূত্র পেয়েছে এসটিএফ। একজন বাঙালি তুমি জানো যে প্রদীপ্ত বোস, তিনি গ্রেপ্তার হয়েছেন। অপর একজন বাঙালি রয়েছেন। এই দুজনের মধ্যে একটা যোগসূত্র আছে যে এই দুজন ঘন ঘন বাংলাদেশ গেছে এবং ঢাকাতে পৌঁছেছে। কি কারণে গেছে সেগুলো খতিয়ে এই মুহূর্তে এসটিএফ দেখছে। প্রথমে তুমি যেটা বললে যে সিমের ওটিপিটা, আপাতত তোমাকে ধন্যবাদ। একবার যদি সিম কার্ড ধরা পড়ে যায় কিংবা সিম কার্ডের রেকর্ডেড হয়ে যায়, সেই সিম কার্ডটা যেন সেকেন্ড টাইম আর ইউজ না করা যায়, সেই জন্যই এত সিম কার্ড ওঠানোর দায়িত্ব। এবং তারা পাকিস্তান থেকে সেই অর্ডারগুলো দেবে এবং নানাভাবে এই সিম কার্ডগুলো ইউজ করবে। শুধু সিম কার্ড এই ইউজে নয়, সাইবার অ্যাটাক। একটা দেশকে যদি ধ্বংস করতে হয় তাহলে সবচেয়ে প্রধান হচ্ছে সাইবার অ্যাটাক। সেই সাইবার অ্যাটাকের জন্য মূল জিনিস হচ্ছে এই সিম। সুতরাং এই সিমগুলো যদি পাকিস্তানে যে সাপ্লাই করা হচ্ছে, নিয়ে যাচ্ছে, নানাভাবে ওরা সাপ্লাই করছে, নেপালের মাধ্যমে, মায়ানমারের মাধ্যমে, অন্যভাবে যে পাকিস্তানের কাছে সিম গচ্ছিত আসে, যারা ওখান থেকে যারা আসবে, পাকিস্তান থেকে যারা আসবে, তাদেরকে ওই সিম দিয়েই পাঠাবে এবং এখানকার স্লিপার সেল যারা পাকিস্তান হয়ে কাজ করছে এবং করবে, তাদেরকে সিমের মাধ্যমেই কাজ করাতে হবে এবং পাকিস্তানের সিমে এখানে কাজ করবে না। সেই জন্যই এই ইন্ডিয়া থেকে এই সিমগুলো নেওয়া হচ্ছে এবং এগুলোকে ইউজ করা হচ্ছে। এটা ভারতীয় নাম্বার, ভারতীয় লোক কথা বলছে এবং ভারতীয়ভাবে কথা হচ্ছে। তো এইটা এজেন্সির পক্ষে, যে এজেন্সি এক্সটার্নাল অথবা ইন্টারনাল এজেন্সি, ভারতীয় এজেন্সি, তার সঙ্গে মনিটর করা খুব ডিফিকাল্ট হয়ে যায় এবং এটা বারবার হয়েছে, এটা প্রথমবার নয়। এবার ধরা পড়েছে পশ্চিমবাংলার থেকে, তাই আমাদের গণমাধ্যমে উঠে এসছে এই জিনিসটা হচ্ছে। এটা নিশ্চিতভাবে তাদের কোনো উদ্দেশ্য আছে, একটা বড় প্ল্যান আছে। এবং আমি বারবার বলেছি 4-5 জন 6 জন যে ধরা পড়লো, একভাবে যে প্রথম যাকে বর্ধমান থেকে ধরা পড়লো, এই একটা মডিউলের সঙ্গে আরো কিছু লোক এখন পর্যন্ত জড়িয়ে আছে। 5-6 জনের কাজ নয় এবং দীর্ঘদিন ধরে আছে। তো নিশ্চিতভাবে এটা একটা বড় সাফল্য, তো নিশ্চিতভাবে সাফল্য, এসটিএফ এর সাফল্য, এজেন্সি সাফল্য। আরও একটা আপডেট আপনাদের দেবো। আইএসআই এজেন্ট বাংলাদেশি আকবরের সঙ্গে যোগাযোগ ছিল পাকচর ফজলে রব্বির। এসটিএফ সূত্রে খবর পাওয়া গিয়েছে জাল নোট পাচারে জড়িত ছিল ফজলে রব্বি। প্রচুর বাংলাদেশি নাম্বার পাওয়া গিয়েছে তৃণমূল নেতার ভাইয়ের মোবাইল ফোনে। বহু চ্যাট ডিলিট করা হয়েছে হোয়াটসঅ্যাপ থেকে। বিশ্বরূপ আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছে। বিশ্বরূপ, আমি জানতে চাইব যে ফজলে রব্বির কোন কোন বিষয়গুলো, মানে কিভাবে এই ট্র্যাকিংটা হয়েছে, কার কার সঙ্গে কিভাবে যোগাযোগ চলতো এবং কোন কোন মাধ্যমে, এখনো পর্যন্ত কোন তথ্যগুলো, কোন গুপ্ত তথ্যগুলো এখনো পর্যন্ত সামনে এসেছে এবং সেগুলো রিভিল করা যায়, বলা যায়? শুভজিৎ, জানিয়ে রাখি এখনো পর্যন্ত এসটিএফ কিন্তু কিছু জানায়নি আমাদের, কিন্তু এসটিএফ সূত্র মারফত আমরা যেটা জানতে পেরেছি যে এই যে তুমি বলছিলে সুমন কল্যাণ ভদ্র আমাদের রিপোর্টার, তিনিও বলছিলেন যে একটা আকবর একটা জাল নোটের সঙ্গে যুক্ত ছিল, সিম কার্ডের পাচারের সঙ্গে যুক্ত ছিল। তো সূত্র মারফত যেটা জানতে পেরেছি যে এই যে ফজলে রব্বি, এর সঙ্গে আকবরের যোগাযোগ পেয়েছে এসটিএফ। পাশাপাশি
জাল নোট পাচারকাণ্ডের সঙ্গে কিন্তু যুক্ত ছিল এই ফজলে রাব্বি। পাশাপাশি তার মোবাইল থেকে প্রচুর চ্যাট ডিলিট করা হয়েছে এবং অনেক বাংলাদেশি নম্বর পাওয়া গিয়েছে। দেখো, তুমি বলছিলে কোন সূত্র ধরে ফজলে রাব্বি এগোচ্ছিল, কিন্তু সব থেকে মজার বিষয় হলো এতদিন বাইরের থেকে বোঝাই যায়নি ফজলে রাব্বি এত বড় চক্রের সঙ্গে যুক্ত। দেখো, তাকে যখন ধরা হলো সবাই ভেবেছিল ছেড়ে দেওয়া হবে, কিন্তু যখন সত্যিই তাকে পাকচর হিসাবে নিয়ে যাওয়া হলো তখন সাধারণ মানুষ তো অবাক যে একজন জনপ্রতিনিধি, তার দাদা জনপ্রতিনিধি, ব্লক সভাপতি, পাশাপাশি এক গ্রাম পঞ্চায়েতের প্রধান, তার ভাই কি করে এত বড় কারবারের এই যে সঙ্গে। তুমি প্রশ্নটা করলে আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করেই জিজ্ঞেস করছি, এই যে যেহেতু তার সঙ্গে রাজনৈতিক একটা কানেকশন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনেকের মুখ ধমকে চমকে কি করে তারা দীর্ঘ 15 বছর ধরে আটকেছে, কি কি করেছে নিজেদের সুবিধার্থে এবং সেগুলো দেশবিরোধী হয়ে উঠেছে, সেটা আমরা দেখেছি, নতুন করে বলছি না। এক্ষেত্রেও কি একই বিষয়? হ্যাঁ, দেখো, এই প্রশ্নটা তো ওঠেই, কারণ এই যে ফজলে রাব্বি সাপের বিষ পাচার কাণ্ডে একবার তার নাম জড়ালো, সবাই ব্যাপারটা জানলো, হাইলাইট হলো, কিন্তু ওমা তার পরের কয়দিন পর তাকে দেখা যাচ্ছে বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে। রাজনৈতিক থাকলে এত বড় সাপের বিষ পাচার কাণ্ডে সে গ্রেপ্তার না হয়ে কি করে ঘুরে বেড়াচ্ছিল? দেখো, সে সময়ও হয়তো সে পাক গুপ্তচর হিসাবে কাজ করত, কিন্তু রাজনৈতিক কারণে তাকে হয়তো কিছু বলা হয়নি বা তার বিরুদ্ধে অভিযোগ থাকলেও তার বিরুদ্ধে কোনো তদন্ত করা হয়নি। দেখো, এই প্রশ্নগুলোই ঘোরাফেরা করছে যে রাজ্যে পালা বদলের পর কেন এই ফজলে রাব্বি সামনে আসলো? গত যে সরকার ছিল তারা কি সবাই আইনকে যেরকম সবাইকে সমানভাবে দেখতে হয় তারা কি সেভাবে দেখতো না, নাকি তৃণমূল ব্লক সভাপতির ভাই বলে হয়তো সেটা নয়তো আরেকটা সম্ভাবনা আছে, তারা দিনের পর দিন প্রভাব খাটিয়ে তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করেছিল। ধন্যবাদ তোমায় বিশ্বরূপ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের তাণ্ডব, 19 তারিখ মধ্যরাতে কেন বাধা দিলেন না নিরাপত্তা রক্ষীরা? কার নির্দেশে খোলা হয় গেট? TV9 বাংলার হাতে সেই ঘটনার মধ্যরাতে সিসিটিভি ফুটেজ তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ। সুমন মহাপাত্র আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে, আমি সরাসরি চলে যাব সুমনের কাছে। সুমন, সেদিনকে মধ্যরাতে সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে এক্সক্লুসিভ আমরা আমাদের দর্শকদের জন্য তুলে ধরছি সুমন, যেখানে দেখা যাচ্ছে 19 তারিখ মধ্যরাত 12:41, মানে যেটা 20 তারিখ 20 আগস্ট অফিসিয়ালি, সেখানে একদল বহিরাগত তারা হুড়ুর করে ঢুকে যাচ্ছে। আর এখানেই তো একাধিক প্রশ্ন উঠছে, কে বা কারা সেই গেট খুলে দিল? এই বহিরাগতরা মধ্যরাতে তারা সেখানে কি করতে এলো? একেবারেই তাই, তার কারণ পরের দিনগুলোই আমরা দেখছি যখন এবিভিপির মিছিল সেখানে গিয়ে পৌঁছচ্ছে তখন কিন্তু গেট বন্ধ থাকছে, তালা লাগিয়ে রাখা হচ্ছে। ফলে সেদিন রাত্রিবেলা কেন গেটে তালা লাগিয়ে রাখা গেল না? কার নির্দেশে গেট খোলা হলো? কর্তৃপক্ষ বলেছে যে এমনভাবে গেট ধরে ঝাঁকানো হয়েছিল যে গেটটা নাকি ভেঙে গেছিল, রিংটা, কিন্তু আদপে কিন্তু একটা চেন দিয়ে তালা আটকানো থাকে, ফলে এই যুক্তি দাঁড়ায় না। এবং সেখানে দেখা যাচ্ছে যে কার্যত বিনা বাধায় কেউ আটকাচ্ছে না, এই মব তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ করে তাণ্ডব চালাচ্ছে। এবং সেখানে প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউকেও দেখা গেছে, তিনি অবশ্য বলেছেন যে আমি সামলাতে গেছিলাম। ফলে প্রশ্ন পাল্টা প্রশ্ন, অভিযোগ পাল্টা অভিযোগ এগুলো উঠছে। কার নির্দেশে গেট খোলা হলো, কে নির্দেশ দিয়েছিলেন, এগুলো কিন্তু পুলিশি তদন্তে উঠে আসবে। ইতিমধ্যেই পুলিশ সেই তদন্ত শুরু করেছে। নজর থাকবে আমাদের। সুমন, আপাতত তোমাকে ধন্যবাদ। আর আপনাদের এবার শোনাই এবিভিপি এবং এসএফআই তরফ থেকে কি বলা হচ্ছে। এর সাথে এবিভিপি কোনো সম্পর্ক নেই। এবিভিপি কোনো ধরনের ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনাকে সমর্থন করেন, এটা এবিভিপির স্পষ্ট বক্তব্য। একই সাথে এবিভিপির বক্তব্য, কাশ্মীর ইউনিভার্সিটি এরকম বামেদের দাপাদাপি ছিল, অতি বামদের ভ্যান্ডালিজম ওখানেও ছিল, হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটিও জেএনইউ ছিল, সব জায়গায় আমরা এভাবেই অতি বামদেরকে সোজা করেছি, যাদবপুরও সোজা করবো। এটা বামেদের শেষ আর্তনাদ। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, এরপরে আর বামপন্থীদের কোনো আওয়াজ আপনারা যাদবপুরে এভাবে শুনতে পাবেন না। ওরা যে ভাষা বোঝে সে ভাষাতে এবিভিপি উত্তর দেবে। আর কে রাত 12টা-1টার সময় যাদবপুরে গিয়ে অরবিন্দ ভবনের সামনে হ্যাপি দিওয়ালি বললো, তার দায় এবিভিপি কেন নিতে যাবে? তার মনে হয়েছে ওই দিন হ্যাপি দিওয়ালি, সে অরবিন্দ ভবনের সামনে গিয়ে দিওয়ালি বলছে। যে দিওয়ালি বলেছে আর যাকে হ্যাপি দিওয়ালি বলেছে তারা বলতে পারবে। এর সাথে এবিভিপির কোনো সম্পর্ক নেই। এবিভিপি তো ওই দিন মনে করেনি হ্যাপি দিওয়ালি। আমাদের স্পষ্ট বক্তব্য, আমরা গণতান্ত্রিকভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জিতে এসে সেইখানে এবিভিপির জাতীয়তাবাদী আদর্শকে প্রতিষ্ঠিত করব, এটা এবিভিপি প্রথম থেকে বলে এসছে। বারবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপর এবিভিপি, বিজেপি, আরএসএস এর গুন্ডারা প্রতি বছর একবার করে এসে এই গুন্ডামি করে যাবে, ভাঙচুর করে যাবে।
যাদবপুর আমাদের দেশের গর্ব, যাদবপুর আমাদের রাজ্যের গর্ব, যাদবপুর দেশের স্বাধীনতা সংগ্রামের ফসল। ওই যে নন্দলাল বসু যাদবপুরের প্রতীকটি এঁকেছিলেন, যেটা বিজেপির লোকেরা সেদিন গিয়ে ভেঙেছে, সেই নন্দলাল বসু আমাদের দেশের সংবিধানের ফ্রন্ট কভারটি এঁকেছেন। সুতরাং যাদবপুরের ওপর আক্রমণ মানে আমাদের জাতীয় ঐতিহ্য, জাতীয় গৌরবের উপর আক্রমণ। বিজেপি এটা দিনের পর দিন করে যাবে, এটা মানা যায় না। কারা গার্ড হিসেবে নিযুক্ত ছিলেন, তাদেরকে কে তালা খুলে দেওয়ার পারমিশন দিল, অথরিটির রোল কি ছিল, এবং অবশ্যই বিজেপি বিধায়ক তিনি যেভাবে আশকারা দিয়েছেন, উস্কানি দিয়েছেন, আইনের আওতায়, তদন্তের আওতায় আনা উচিত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউয়ের সামনে বহিরাগতদের দৌরাত্ম ছবি দেখা গিয়েছে। বুদ্ধদেব সাউয়ের সামনেই দাপাদাপি করে বেড়াচ্ছে এবিভিপির বাহিনী। টিভি9 বাংলার হাতে এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজের ছবি ধরা পড়েছে। কেন বহিরাগতদের আটকালেন না প্রাক্তন উপাচার্য? বিশ্ববিদ্যালয়ের ভিতরে ভাঙচুর হওয়া দেখেও কেন চুপ থাকলেন বুদ্ধদেব বাবু? প্রাক্তন উপাচার্যের চাপেই গেট খুলতে কি বাধ্য হন নিরাপত্তারক্ষীরা? এই প্রশ্নগুলো উঠছে। আমি বললেই গেট খুলতে হবে, টিভি9 বাংলায় এহেন সাফাই দিয়েছেন বুদ্ধদেব সাউ। আপনার বিরুদ্ধে কিছু লোক বলতে গিয়ে বলছেন আপনি নাকি গেটটা খুলতে বাধ্য করেছেন, আপনি নাকি তাদেরকে ভেতরে এনেছেন। সেটা তো সিসিটিভিতে থাকবে তাহলে। মানে আমি ওখানে গিয়েছিলাম, আমি গাড়ি নিয়ে গিয়েছিলাম, সিসিটিভিতে আছে, আর ওইটা নেই। আসলে আমার মনে হয় যে যারা বলছেন তারাই হয়তো গেট খুলতে বলে দিয়েছিল। আচ্ছা, সিকিউরিটি কিসের জন্য ছিল? তার সিকিউরিটিকে তো আমি তো বলেছি, নিশ্চয়ই তার প্রমাণ থাকবে। সিকিউরিটি বলবে তো শুধু নয়, এখন তো গেটের কাছে তো লাগানো আছে এই কারণেই, যাতে করে গেটে কি করছে, তা গেটে সিকিউরিটি কি করছে, সিকিউরিটি তো আবার আর্মি, তো তারা কি করছে তাদেরকে আমি বলেছিলাম। আর আমি বললেও বা তারা যে বাইরের লোককে ঢুকতে দেবে কেন? আর সব থেকে বড় কথা, আমি সেরকম কিছু বলেইনি। আর সেটা তো সিসিটিভিতেই, এখন সিসিটিভিতে আমাকে দেখে তাদের মাথা গরম হয়ে গেছে। পরের দিন যখন সিপিএমের লোকজন যখন হচ্ছে কি এনসিপিআইয়ের মান্যতা দেয়া নিয়ে টালমাহানার মধ্যে নতুন নাটক। এনসিপিআই এখন বহুজন এনসিপিআই আন্দোলন পোস্ট কাকলিপুত্র। বহুজন এনসিপিআই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন সেখানে কাকলিপুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। তিনি কি পোস্ট করেছেন? তিনি পোস্ট করেছেন সেখানে শুধুমাত্র কাকলি ঘোষ দস্তিদারের ছবিই রয়েছে। সৌরভ গোহামা সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, এনসিপিআই সেখানে মান্যতা তার দেওয়া নিয়ে যখন একটা টানাপোড়েন টালবাহানা চলছে, তার মধ্যেই বহুজন এনসিপিআই আন্দোলন, এই বিষয়টি কি, যেখানে কাকলি ঘোষ দস্তিদারের ছবি দিয়ে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার তিনি পোস্ট করছেন এবং সবাইকে সেখানে যোগ দেওয়ার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন? দেখো, এনসিপিআই এর রাজনৈতিক ভবিষ্যৎ কি তা নিয়ে এখনো পর্যন্ত যখন চর্চা চলছে, তারই মাঝখানে আমরা দেখলাম যে বহুজন এনসিপিআই আন্দোলন, বহুজন এনসিপিআই পার্টি এই নাম নিয়ে কাকলি ঘোষ দস্তিদারের ছবি দিয়ে তার পুত্র একটি পোস্ট করেছেন। পরবর্তী সময়ে আমরা যখন তার সঙ্গে কথা বলি, তিনি একটা বিষয় স্পষ্ট করেন যে এটা কোনো আলাদা রাজনৈতিক মঞ্চ নয়, বরং একটি ট্রাস্ট বা এনজিও, যারা মূলত দলিত, আদিবাসী, মুসলমান এবং তপশিলি জাতিভুক্ত মানুষের মধ্যে কাজ করবেন। বেশ কিছুদিন ধরেই কাকলি পুত্রের পোস্টে এই বিভিন্ন রাজনৈতিক দলগুলিতে মূলত ব্রাহ্মণদের প্রাধান্য এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে পোস্ট আসছিল। তারপরেই কিন্তু এই বহুজন কথাটিকে ব্যবহার করে যে এনসিপিআই আন্দোলন বা পার্টি বা ট্রাস্ট, তার কিন্তু একটা পোস্ট এলো। অর্থাৎ বোঝা যাচ্ছে রাজনৈতিকভাবে এই দলিত, মুসলমান এবং আদিবাসী এই সম্প্রদায়ভুক্ত মানুষের কাছে রাজনৈতিকভাবে পৌঁছতে চাইছে এনসিপিআই। কিন্তু একটা প্রশ্ন আছে, এটা কি এনসিপিআই দলের স্ট্যান্ড নাকি ব্যক্তিগতভাবে কাকলি ঘোষ দস্তিদারের স্ট্যান্ড, তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই গেল। কারণ এনসিপিআই এর সৌরভ, তুমি একটু সঙ্গে থাকো, আমি তোমার কাছ থেকে ঠিক এই প্রশ্নেরই উত্তরটা নেব। তার আগে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার অর্থাৎ কাকলি ঘোষ দস্তিদারের পুত্র যিনি এই পোস্টটি করেছেন, তার প্রতিক্রিয়া আমরা নিয়েছিলাম। তিনি ঠিক কি বলছেন এই পোস্টের বিষয় একবার শোনাই আপনাদের। আমরা এনসিপিআই এই প্রোগ্রাম তো নিচ্ছে, মানে এটা পলিটিক্যাল প্রোগ্রাম। এখন এনসিপিআই যে দল, তার নাম হচ্ছে এনসিপিআই, কিন্তু আমরা একটা অর্গানাইজেশন তৈরি করছি যেটার নাম হচ্ছে
বহুজন এনসিপিআই মুভমেন্ট সেটা একটা চ্যারিটি হিসেবে কাজ করবে। তোমাদের কাছে আছে মানে এটা এনসিপিআই এর নিয়ন্ত্রণাধীন নয়, না, এক্সটেনশন অফ দ্য পার্টি, ইটস লাইক আ চ্যারিটি আমরা করার চেষ্টা করছি। যার নাম হবে এনসিপিআই বহুজন মুভমেন্ট, ঠিক আছে? এবং তার মাধ্যমে আমরা দলিত, আদিবাসী, মুসলিম, ওবিসি, এক্সট্রিম ব্যাকওয়ার্ড ক্লাস আর আপনার হচ্ছে মহাদলিত এদের জন্য কাজ করব, মহিলাদের জন্য কাজ করব। সৌরভ, আমি আবারও তোমার কাছে একটা বিষয় নিয়ে একটু স্পষ্ট হতে চাইবো। তুমিই কথা বলেছিলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদারের সঙ্গে, এবং সেখানে একটা বিষয় স্পষ্ট হচ্ছে, বৈদ্যনাথ ঘোষ দস্তিদার যেটা বলছেন যে এটা একটা মুভমেন্ট, এটা একটা এক্সটেনশন। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তাহলে এনসিপিআই আর যারা রয়েছেন তাদের স্ট্যান্ড পয়েন্ট কি এই মুভমেন্ট বা এক্সটেনশন নিয়ে? দেখো, আমি যেমনটা তোমায় বলছিলাম যে কিছুদিন ধরেই যেটা সমাজ মাধ্যমে লক্ষ্য করা যাচ্ছিল যে কাকলি পুত্র পোস্ট করছেন যে বিভিন্ন পিছিয়ে পড়া মানুষজনের জন্য কাকলি ঘোষ দস্তিদার বিভিন্ন ধরনের সাহায্য করবেন, ল্যাপটপ দেওয়া, কম্পিউটার দেওয়া, কিংবা বিভিন্ন বৃত্তি দেওয়া, বা কোনো দলিত পিছিয়ে পড়া মেয়েদের সাহায্য করা বা তাদের দায়িত্ব নেওয়া, এই সংক্রান্ত পোস্টগুলো কিন্তু আসছিল। এবং তারপরেই গতকাল এই পোস্টটা আসে বহুজন এনসিপিআই পার্টি। এখন কথাটা হচ্ছে যে একজন সাংসদ হিসেবে নিশ্চিতভাবে পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করতেই পারেন, যে কেউ করতে পারেন বা করে থাকেন, কিন্তু সেটা কি ব্যক্তিগত সাহায্য নাকি এটা পার্টি স্ট্যান্ড? যে রাজনৈতিকভাবে এই মুসলিম, আদিবাসী, দলিতদের এই ভোট ব্যাংক বা এই মানুষজনের কাছে বিশেষভাবে পৌঁছতে চাইছে এনসিপিআই, যখন এনসিপিআই এর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট পরিমাণে সন্দেহ এবং জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, সেই সময় এই মুভমেন্ট এটা কি শুধুমাত্র কাকলি ঘোষ দস্তিদারের নাকি গোটা পার্টির, তা নিয়ে কিন্তু নিশ্চয়ই একটা ধোঁয়াশা রয়েছে। ধন্যবাদ সৌরভ, আমাদের নজর থাকবে এদিকে। কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তার প্রতিক্রিয়া শোনাই আপনার। আমাদের সোশ্যাল মিডিয়া সেল থেকেই ছড়ানো হয়েছে বা পোস্ট করা হয়েছে যে নতুন যে পার্টিতে আমরা 20 জন সাংসদ গত অধিবেশনেও কাজ করেছি, জয়েন করেছি এবং আগামী দিনেও কাজ করব, এনসিপিআই, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, সবাইকে নিয়ে চলবে, বিশেষ করে যারা পিছিয়ে পড়া সমাজের মানুষ, দলিত সম্প্রদায়, সংখ্যালঘু, মহিলা, তাদের সকলকে নিয়ে এবং অর্থনৈতিকভাবে দুর্বল তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা কাজ করব, এটাই বলা হয়েছে। এক একটা পার্টির নাম অনেক রকম থাকে, কিন্তু কলকালি যখন বলা হয় তখন অন্যভাবে বলা হয়, যেটা আমি আপনাকে এক্ষুনি এক্সাম্পল দিলাম। আমরা যদি বলি যে এখানে কংগ্রেসের মিছিল হচ্ছে, তাহলে কিন্তু আমরা বলি না যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মিছিল। সিম্বলটাও নতুন, আমরা সবাই মিলে এসেছি কাজ করব বলে, মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, সৎ পথে। আমরা ইতিমধ্যেই যোগাযোগ করতে পেরেছি, সাংসদ আবু তাহের খান রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। আবু তাহের সাহেব, আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো, এই যে বহুজন এনসিপিআই আন্দোলন বা যেটাকে মুভমেন্ট বা এক্সটেনশন অফ এনসিপিআই বলা হচ্ছে, কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার বলছেন, তিনি একটি পোস্টও করেছেন। এই বিষয়টি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, এটা কি ধরনের মুভমেন্ট বা এটা কি ধরনের এক্সটেনশন হিসেবে আপনারা প্রকাশ করছেন? দেখুন, কাকলিদি যেটা বলবে নিশ্চয়ই তিনি সম্মানে, কিন্তু তার ছেলে কি বলছে না বলছে, তার ছেলে কি পোস্ট করছে, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা আমাদের মতো চলছি, আর ওনার ছেলে ওনার মতো বলছেন, ওনার পার্সোনাল উক্তি ওটা, আমাদের নিজস্বতা, আমাদের সকলের উক্তি ওটা নয়, এটাই আপনাদের বলতে পারি। আবু তাহের সাহেব, একটা ছোট্ট বিষয়, কাকলি ঘোষ দস্তিদারের প্রতিক্রিয়া আমরা নিয়েছিলাম এই বিষয়টির উপর। কাকলি দেবী বলছেন যে দলিত, মুসলিম, এসসি, এসটি, ওবিসি সমাজের মানুষের পাশে দাঁড়াতে চান, সেই কারণেই এই মুভমেন্ট বা এক্সটেনশন প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। দেখুন, কাকলিদি যেটা বলছে তাকে আমরা সম্মান করি, বললাম যে আমরা আমাদের মতো করছি, আমাদের মতো এলাকার উন্নয়ন করছি, এলাকায় যাচ্ছি, ভালো মন্দের সঙ্গে থাকছি, প্রতিদিন প্রতিনিয়ত প্রত্যেকটা ব্লকে গিয়ে বসছি, ভিডিও থেকে আরম্ভ করে আমার পঞ্চায়েত সমিতি প্রধান সকলকে নিয়ে বসছি, ব্লকে ব্লকে আমরা সেটা আন্দোলন করছি, সেটা আমরা করে যাচ্ছি।
এলাকার ডেভেলপমেন্ট, এলাকার উন্নয়ন, এলাকার কাজকর্ম, এলাকার মানুষের বিপদ আপদ, এলাকার মানুষের যে কোনো সমস্যা সবটাই সমাধান করতে আমরা আমাদের কাজ করে চলেছি অবিরত। এই কাজটাই আমরা করে যাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের আরো একবার শোনাবো কাকলি ঘোষ দস্তিদার, তিনি নিজে কি বলছেন এই বিষয়টি নিয়ে। আমাদের সোশ্যাল মিডিয়া সেল থেকেই ছড়ানো হয়েছে বা পোস্ট করা হয়েছে যে নতুন যে পার্টিতে আমরা 20 জন সাংসদ গত অধিবেশনেও কাজ করেছি, জয়েন করেছি এবং আগামী দিনেও কাজ করব এনসিপিআই, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া। সবাইকে নিয়ে চলবে, বিশেষ করে যারা পিছিয়ে পড়া সমাজের মানুষ, দলিত সম্প্রদায়, সংখ্যালঘু, মহিলা, তাদের সকলকে নিয়ে এবং অর্থনৈতিকভাবে দুর্বল তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা কাজ করব, এটাই বলা হয়েছে। এক একটা পার্টির নাম অনেক রকম থাকে, কিন্তু কলকালি যখন বলা হয় তখন অন্যভাবে বলা হয়, যেটা আমি আপনাকে এক্ষুনি এক্সাম্পল দিলাম। আমরা যদি বলি যে এখানে কংগ্রেসের মিছিল হচ্ছে, তাহলে কিন্তু আমরা বলি না যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মিছিল। সিম্বলটাও নতুন, আমরা সবাই মিলে এসেছি কাজ করব বলে, মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, সৎ পথে। আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এই যে বহুজন এনসিপিআই পার্টি বলে যে বিষয়টি পোস্ট করা হয়েছে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার, কাকলি ঘোষ দস্তিদারের পুত্রের তরফ থেকে, এবং সেখানে কি বলা হচ্ছে যে এটা হচ্ছে এনসিপিআই একটা মুভমেন্ট বা একটা এক্সটেনশন, বলছেন বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। আমরা একটু আগেই প্রতিক্রিয়া নিয়েছিলাম এনসিপিআই সাংসদ আবু তাহের খানের, তিনি বলছেন যে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার কি পোস্ট করেছেন সেই নিয়ে তার কোনো আগ্রহ নেই, কোনো বক্তব্য নেই, কিন্তু কাকলি ঘোষ দস্তিদার যেটা বলছেন সেটাতে তাদের সমর্থন রয়েছেন। আর আপনাদের সামনে এক্ষুনি আমরা কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য তুলে ধরছিলাম। তিনি বলছেন এই যে মুভমেন্ট বা এক্সটেনশনের কথা বলা হচ্ছে, সেখানে দলিত, মুসলিম, এসসি, এসটি, ওবিসি সমাজের মানুষদের পাশে দাঁড়ানোর, মহিলাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানানো হচ্ছে। বিচিত্র ব্যাপার, কতটা বিভ্রান্ত এই দলছুট তৃণমূলরা, এর থেকেই বোঝা যায়। আগে ছিল দলছুট তৃণমূল, পরে হয়ে গেল ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, তারপর এখন আবার বলছে বহুজন যুক্ত হবে ওদের নামের সাথে। এটা ওদের বিভ্রান্তিরই প্রকাশ। আসলে ওদের সম্বন্ধে বলা যায় যে ধোবিকা কি ড্যাশ ড্যাশ আছে, না ঘরকা না ঘাটকা, ওদের সেই রকম অবস্থা। আন্তরাজ্য কিডনি পাচার চক্র, সম্প্রতি এই খবরটা এর আগে বারবার বিভিন্নভাবে এসেছে। এই আন্তরাজ্য কিডনি পাচার চক্রে সিভিক ভলান্টিয়ার যোগ, এটা এখনো পর্যন্ত প্রশ্নচিহ্নের আকারে রয়েছে। কিডনি পাচারকারীদের খপ্পরে বিধাননগরের ত্রিনাথপল্লীর বাসিন্দা মঙ্গল মণ্ডল। পরিবারের অভিযোগ যে কাজ দেওয়ার নাম করে মঙ্গল মণ্ডলকে পাঞ্জাবে নিয়ে গিয়ে কিডনি বিক্রি করে প্রভাস মণ্ডল নামে এক পাচারকারী। মুখ বন্ধ রাখতে বিধাননগর দক্ষিণ থানার সিভিক ভলান্টিয়ার লক্ষণ বিশ্বাসকে দিয়ে ক্রমাগত হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। রঞ্জিত আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। রঞ্জিত, আমি জানতে চাইবো যে এই যে সিভিক ভলান্টিয়ারকে দিয়ে হুমকি দেওয়ানো হচ্ছে এবং আরও একজন এই কাজটি করছে, কাউকে অন্য কিছু বুঝিয়ে নিয়ে গিয়ে তার কিডনি বিক্রি করে দেওয়া হচ্ছে, এটা তো যতটা বলতে সহজ ততটা সহজ কাজ নয়। যারা করে তারা নানা রকম কনসিকুয়েন্সেস মাথায় রেখে তাদের অপরাধ প্রবণতা সেক্ষেত্রে জাগ্রত হয়, তারা সেভাবে করে। কিন্তু করছে একজন সিভিক ভলান্টিয়ারকে দিয়ে তাকে দিনের পর দিন চাপ দেওয়া হচ্ছে। ব্যাপারটা ঘটেছে কিভাবে? তাহলে কি অন্য কোনো মাথা এদের প্রশ্রয় দিয়ে গেছে? তার কোনো ভেস্টেড ইন্টারেস্ট রয়েছে? একদমই, দেখো, আন্তঃরাজ্য কিডনি পাচার চক্রে এবার যোগ আসলো কিন্তু সিভিক ভলেন্টিয়ারের। এবং দক্ষিণ বিধাননগর থানা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ বিধাননগর থানায়, এবং দক্ষিণ বিধাননগর থানার সিভিক ভলেন্টিয়ার লক্ষণ বিশ্বাসের নাম উঠে আসলো। এবং অভিযোগকারী মঙ্গল মণ্ডল এবং তার পরিবার অভিযোগ করছেন যে গতকাল ভোরবেলায় এই সিভিক ভলেন্টিয়ার তার বাড়িতে গিয়েছিল এবং তাকে আশ্বাস এবং প্রতিশ্রুতি পাশাপাশি হুমকিও দেয় যে তাকে টাকা দেওয়া হবে, অর্থাৎ
5 লক্ষ টাকা দেওয়া হবে এবং তাকে কিডনিটাও ফেরত দিয়ে দেওয়া হবে। এমনটাই কিন্তু থানায় গিয়ে কোনো লিখিত অভিযোগ যে দায়ের করেছেন সেই লিখিত অভিযোগ তুলে ফেলতে হবে, এমনটাই কিন্তু অভিযোগ করছে মঙ্গল মণ্ডল, অর্থাৎ কিডনি যার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে তার পরিবার, অর্থাৎ তার দিদি। এবং যেটা পুলিশ সূত্র মারফত আমরা জানতে পেরেছি, ইতিমধ্যেই কিন্তু এই কিডনি আন্তঃরাজ্য কিডনি পাচার চক্রের সঙ্গে জড়িত মিডিয়েটার মধ্যস্থতাকারী একজনকে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যেই কিন্তু এই মঙ্গল মণ্ডলকে কাজ দেওয়ার নাম করে, অর্থাৎ হাউসকিপিংয়ের কাজ দেওয়ার নাম করে তাকে নিয়ে যাওয়া হয় দিল্লিতে এবং এখান থেকে মোহালিতে নিয়ে যাওয়া হয় এবং মোহালিতে গিয়ে সেখানে একটি সাদা কাগজে কাজের বিষয় নিয়ে গেছিল, হাউসকিপিংয়ে কাজ দেবো, এখন মাইনা দেবো 20-25 হাজার টাকা মাইনা, ওই বলেই নিয়ে আসবে। বৃহস্পতিবার লেবেছি, বৃহস্পতিবার শনিবার দিনকার আমাকে কাজের ওখানটায় বলে কাজ দেবো, জামা প্যান্ট কিনবো চলো, আবার হসপিটালে ঢুকিয়ে দিয়ে আমার সাথে সাকিল বলে যে ছেলেটা ছিল ওনার সাথে ছিল, ও আগে থেকে ওখানে ছিল, ওরা ওকে ওর সাথে আমাকে ভিড়িয়ে দিয়ে ও মোটামুটি আর দেখা সাক্ষাৎ নেই 10-12 দিন। আকাশ বলে একটা ছেলে ছিল আমাকে দেখাশোনা করছিল, ওই ছেলেটাই দেখভাল করে ওকে যখন জিজ্ঞেস করলাম দাদা এটা কী হয়েছে, ও বললো তোমার এখন একটা কিডনি বার করে নেওয়া হয়েছে, ঠিক আছে। তুমি কি অনুমতি দিয়েছিলে কিডনি বার করবার জন্য? না, আমার জ্ঞান থাকলে আমি দিতাম। সই করেছিলে কোথাও? আমাকে একটা সাদা পেপারে সই করেছিল। সাদা পেপারে একটা সই করেছিল, কে সই করেছিল? প্রভাস মণ্ডল। আপনারা শুনলেন, সাদা কাগজে সই করিয়ে চাকরি দেওয়ার নাম করে তার দারিদ্র্যের বিষয়টাকে কাজে লাগিয়ে এভাবে একটা অনৈতিক কাজ কেউ বা কারা করে ফেললো, কেউ বা কারা তাকে মদতও দিচ্ছে। আমার সহকর্মী রঞ্জিতের কাছে আরও একবার যাবো। রঞ্জিত, ওনার মানে ভিকটিমের কথা যা শুনলাম, যার সঙ্গে যেটা ঘটেছে, এর আগেও এরকম ঘটনা আমরা দেখেছি, একটা চক্র কাজ করে, কোনো একজন দুজন নয়। এখানে সিভিক ভলান্টিয়ারের নাম আসছে, সূত্রটা হয়তো একজন দুজন নয়। এখনো পর্যন্ত কিভাবে এই নেক্সাসটা কাজ করতো, কতটা কি তাদের গতিপথ জানতে পারা গিয়েছে? দেওয়ার নাম করে প্রলোভন দেখানো হতো এবং বেশি মাইনে দেওয়ার নাম করে রাজ্যের বাইরে ভিন রাজ্যে নিয়ে গিয়ে চাকরি দেবে এরকম প্রলোভন দেখানো হতো। পাশাপাশি এও দেখানো হতো যে মিডিয়েটারের কাজ করতে নেই প্রভাস মণ্ডল, ইতিমধ্যেই কিন্তু পুলিশের জালে গ্রেপ্তার হয়েছেন এবং তিনি তাকে কিন্তু পুলিশ দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এই যে দক্ষিণ বিধাননগর থানার সিভিক ভলেন্টিয়ার লক্ষণ বিশ্বাসও এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছেন এবং পাশাপাশি এই লক্ষণ বিশ্বাসকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি কেন তার বাড়িতে গিয়েছিলেন, কেন তাকে টাকার কেন থানা থেকে ডায়েরি উইথড্র করবার কথা বলছেন, কেস না করার কথা বলছেন, কেন কিডনি ফেরত দিয়ে দেওয়ার কথা বলছেন, সেক্ষেত্রে কিন্তু পুলিশের প্রাথমিকভাবে সন্দেহ যে এই চক্রের সঙ্গে এই লক্ষণ বিশ্বাস সিভিক ভলেন্টিয়ার প্রত্যক্ষভাবে জড়িত। সেক্ষেত্রে পুলিশ কিন্তু ইতিমধ্যেই কিন্তু তদন্তকারী আধিকারিকরা যে স্থানে সেই যুবকের অর্থাৎ মঙ্গল মণ্ডলের কিডনি বার করা হয়েছিল সেই মোহালিতে কিন্তু সেই বেসরকারি হাসপাতালে কিন্তু তথ্য চেয়ে কিন্তু সমন পাঠানো হয়েছে কিসের ভিত্তিতে সেই কিডনি বার করা হয়েছিল এবং তার কি অনুমতি ছিল, অর্থাৎ এই যে মঙ্গল মণ্ডলের কি অনুমতি ছিল, পাশাপাশি মঙ্গল মণ্ডলের যদি অনুমতি থাকে তার কি কিডনি দেওয়ার জন্য ডোনার হিসেবে দেওয়ার জন্য তার যে প্রসিডিওর আছে কি কি প্রসিডিওর মেনটেন করা হয়েছিল। ইতিমধ্যেই কিন্তু দক্ষিণ বিধাননগর থানার তদন্তকারী আধিকারিকেরা সেই সমস্ত তথ্য পেতে চেয়ে সেই মোহালিতে কিন্তু আরো একবার সঙ্গে থাকো, আরো কিছু বক্তব্য আমাদের কাছে এসেছে, আমি শুনবো একবার। বললো যে তোমার মামা টামা কাউকে এইসব বিষয় বলো চেপে যেতে, ওদেরকে বলো যেন লোকজন বেশি না জানায়, আমি কথা বলবো যাতে প্রভাস মণ্ডল ওর কিডনিটা ফেরত দেয় আর ও সারা জীবন বসে খেতে পারে। লক্ষণ বিশ্বাস এর কথাটা বলে গেছে, আর ও সারা জীবন বসে খেতে পারে, তার টাকা পয়সা যেন ও দেয়। এত কিছু জানার পরেও ও যখন এই কথাটা জোর গলায় বলছে, নিশ্চয়ই ও প্রভাস মণ্ডলের সাথে জড়িত আছে। আপনারা শুনলেন, আন্তঃরাজ্য কিডনি পাচার চক্রে বা সিভিক ভলান্টিয়ার যোগ সামনে আসছে। কিডনি পাচারকারীদের খপ্পরে পরে বিধাননগরের ত্রিনাথপল্লীর এক বাসিন্দা। পরিবারের অভিযোগ, কাজ দেওয়ার নাম করে তাকে পাঞ্জাবে নিয়ে গিয়ে কিডনি বিক্রি করে প্রভাস মণ্ডল নামে এক পাচারকারী। মুখ বন্ধ রাখতে বিধাননগর দক্ষিণ থানার সিভিক ভলান্টিয়ার লক্ষণ বিশ্বাসকে দিয়ে ক্রমাগত হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি, তদন্তে নেমেছে পুলিশ। আমি আরও একবার যাব, আমার সহকর্মী রঞ্জিত আমার সঙ্গে রয়েছেন। রঞ্জিত, আমি জানতে চাইবো যে এই যে পাচারকারী তারা কিভাবে
অন্য রূপ নিয়ে, মানে যেটাকে বলা হয় ছদ্মবেশে, ডিসগাইসে কোনো একজন যার দরকার আছে একটা চাকরি, বা কোনো একজন যিনি দারিদ্র্যের শিকার, তাদের কাছে তারা রিচ করছে। তারা কিভাবে এই বিশ্বাসযোগ্যতা অর্জন করছে যে তারা চাকরি দিতে পারে, সইও করিয়ে নিচ্ছে সাদা কাগজে, এই রেখিটা তারা কি করে করছে, এই প্রসেসটা কিভাবে করছে? দেখো, যে ভিকটিম রয়েছে, যে ভিকটিমের যে কথা, এই প্রভাস মণ্ডলের সঙ্গে এই ভিকটিমের কিন্তু পরিচয় ছিল। তারা এক জায়গায় কাজ করত, তাদের যে দারিদ্রতার কথা একে অপরে বলেছেন, এবং সমস্ত বিষয় জানার পরে, অর্থাৎ যে বিধাননগর দক্ষিণ থানা এলাকার বিধাননগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যে তিনাথপল্লীতে একদম ন্যূনতম গরিব পরিবারদের বসবাস, এবং সেখানেই ভাড়া থাকতেন এই ভিকটিম, এবং তার দরিদ্রতার সুযোগ নিয়ে তাকে প্রথমে কনভিন্স করা হয় এবং তাকে কাজ দেওয়ার জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়। তারা একসঙ্গে এর আগেও কাজ করতেন বলে ভিকটিমটা তিনি স্বীকার করেছেন। পাশাপাশি তারা যখন বাইরে তাকে চাকরি দেবেন এবং মোটা মাইনের চাকরি দেবেন, সেই সমস্ত বিষয় কিন্তু জানার পর ভিকটিম রাজি হয়। সেই মর্মে তারা যায়, এবং জুলাই মাসের শেষের দিকে এই কাণ্ড ঘটানোর পরে তাকে কিন্তু সেইখান থেকে, অর্থাৎ পাঞ্জাবের মোহালি থেকে কিন্তু তাকে রাজ্যে ফিরে আসতে দেওয়া হয় না। একাধিক ছলনা ছল চাতুরি করে সেখানে আটকে রাখা হয়েছিল। পরবর্তীতে তিনি যখন কলকাতায় আসেন, তারপরেও কিন্তু তাকে এই বিধাননগরে একটি গেস্ট হাউস ভাড়া করে রাখা হয়েছিল। তাকে এলাকায় যেতে নিষেধ করা হচ্ছিল, এবং পাশাপাশি এলাকায় গেলেও তাকে এই যে কিডনি যে দেওয়া হয়েছিল সেই সম্বন্ধে মুখ বন্ধ করে রাখার জন্য একদিকে যেরকম ভয় দেখানো হচ্ছিল, অপরদিকে কিন্তু প্রলোভনও দেখানো হচ্ছিল, অর্থাৎ টাকা দিয়ে প্রলোভন দেখানো হচ্ছিল। পাশাপাশি তার বাবা যখন, অর্থাৎ ভিকটিমের পরিবার যখন বিধাননগর, আমি আরো একবার বিষয়টা একটু সহজভাবে আরো একবার দর্শকদের বোঝানোর চেষ্টা করি। এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আমি তার সঙ্গে একবার কথা বলে নিই। রঞ্জিত, তোমার কাছে আমি আসছি, একটু অরিন্দম বাবুর কাছে জানতে। অরিন্দম বাবু, এই কিডনি পাচার, এটা তো দিনের পর দিন আমরা দেখছি নানা রকমভাবে হচ্ছে। এক্ষেত্রে যেটা হচ্ছে, একজন কিডনি পাচারকারী সে একজন পরোপকারীর ছদ্মবেশে আসে, বলে যে কাজ দেব ইত্যাদি প্রভৃতি। যার কাছে যান তার দরকারে তিনি তাকে বিশ্বাস করেন, সাদা কাগজে সই করে তার কিডনি বার করে নেয়, এবং সে যাতে মুখ বন্ধ রাখে, যখন জানতে পারে সেই ভিকটিম, তখন কোনো থানার সিভিক ভলান্টিয়ারকে দিয়ে বারবার তাকে হুমকি দেওয়া হয়। এই গোটা বিষয়টা হচ্ছে, আমি অনলাইনার আপনাকে বললাম, এটা কি করে সম্ভব? আপনার কি অবজারভেশন, কি করে হতে পারে? দেখুন, আপনি জানেন হিউম্যান অর্গান ট্রান্সপ্লান্টেশন ইজ এ ভেরি সিরিয়াস অফেন্স। আমি আপনাকে কটা রেফারেন্স দিচ্ছি। 2020 সালে ফলেজ স্ট্রিটে একটা নার্সিং হোমে এই কাণ্ড হয়েছিল। আমি আপনাদেরকে একটু বলি যে এই যে এত বড় সিরিয়াস অফেন্স, তার জন্য কি পানিশমেন্ট আছে আপনি জানেন? একজনের পানিশমেন্ট হয়েছে এই যে অর্গানিক ওয়েতে যে কাজগুলো করছে, এদের মধ্যে ডাক্তার রয়েছে, এদের মধ্যে খুব ওয়েল জানাশোনা এবং সমস্ত নার্স রয়েছে। বিভিন্ন জায়গায় গরিব মানুষগুলোকে যে আজকে তারা যে অ্যাট্রাক্ট করে, তার জন্য একটা সোর্স থাকে বিভিন্ন জায়গায়। দেখবেন এগুলো গ্রাম গরিব মানুষদের অ্যাট্রাক্ট করে, কিন্তু এগুলো অনেক ধরা পড়েছে, প্রচুর ধরা পড়েছে। আমার কাছে আপনার সিরিজ অফ ইয়ে রয়েছে আমার কাছে লেখা, কিন্তু আমি আপনাকে ক্যাটাগরিক্যালি বলতে পারি একটা পানিশমেন্ট হয়নি, একটা পানিশমেন্ট হয়নি। যার জন্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে ভারতের বিচার ব্যবস্থা টোটালি প্যারালাইজড হয়ে গেছে। এই সমস্ত ক্রিমিনালদের ছাড়াবার জন্য এক সংখ্যক উকিল এবং এক সংখ্যক বিচারক যথেষ্ট। আমি আপনাদের একটা কথা আজকে বলতে চাচ্ছি, যে ঘটনাটা বলছেন, এটা সো ফার মাই লিটল নলেজ গোড, এটা আমার মনে হচ্ছে এই সরকার আসার আগে, আমি জানি না, কিন্তু ইদানিং যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু সিরিয়াস অফেন্স হবে। এবং আপনি জানেন যে টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে, তাদের কিন্তু পানিশমেন্ট অবধারিত, এবং তার জন্য তাদের মানসিকতা পরিবর্তন দরকার, সাক্ষীর দরকার। এবং আমার মনে হচ্ছে যে সাংবাদিকতা যারা করছেন তাদেরকেও থ্যাঙ্ক জানানো দরকার, যে তারা যে এই খবরগুলো দিচ্ছে, অতএব ক্রেডিটেবল ইনফরমেশনের উপরে বেস করে আজকে ভালো কমপ্লেন করে মেইন যে কালপিট শেষ করছে একটা কথা বলে, এই যারা কিডনি পাচার করে ওয়ারনেস এর মাধ্যমে আজকে ওয়ারনেস ক্যাম্প করে আজকে সেই গ্রামে কিন্তু প্রচার করতে হবে যে এই ছেলেটাকে আপনারা চিনুন, এই আজকে এই পার্টিতে যুক্ত ছিল। মানে কারা প্রচার করবে? সিস্টেম যদি এরকম ভাবে করাপ্টেড হয়ে থাকে, এইভাবে না করলে হবে না। বেশ, ধন্যবাদ। আন্তঃরাজ্য কিডনি পাচার চক্রে এবার সিভিক ভলান্টিয়ার যোগ পাওয়া যাচ্ছে। আরও একবার এই খবরটা আপনাদের বলবো। কিডনি পাচারকারীদের খপ্পরে বিধাননগরের ত্রিনাথপল্লীর এক বাসিন্দা,
তার পরিবারের অভিযোগ, কাজ দেওয়ার নাম করে তাকে পাঞ্জাবে নিয়ে গিয়ে সাদা কাগজে তাকে সই করিয়ে কিডনি বিক্রি করে দেয় প্রভাস মণ্ডল নামে এক পাচারকারী। মুখ বন্ধ রাখতে বিধাননগর দক্ষিণ থানার সিভিক ভলান্টিয়ার লক্ষণ বিশ্বাসকে দিয়ে ক্রমাগত হুমকি দেওয়া হয়। এই মুহূর্তে স্বাস্থ্যমন্ত্রী শরৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শরৎ বাবু, আপনি শুনেছেন বিষয়টা, এবং এটা আমাদের সমাজের জন্য একটা থ্রেট। কাউকে কেউ একজন বিশ্বাস করছেন। খবর আমি বলে দিতে, 5 দিন আগের পুরনো খবর। আমি 5 দিন আগের এর বিধাননগর হাসপাতালে ছেলেটির সঙ্গে গিয়ে কথা বলে স্বাস্থ্য দপ্তরের প্রাথমিক তদন্ত করে এসেছি 5 দিন আগে। তো ছেলেটার নাম মঙ্গল মন্ডল, আমি সব জানি। ও কলকাতায় একটি গ্লাভসের ফ্যাক্টরিতে ত্রিনাথে থাকে, ত্রিনাথের গ্লাভসের ফ্যাক্টরিতে কাজ করতো। ওর কথা অনুযায়ী, যেটা মান্যতা দিচ্ছি না অতটা, আমি ওনার কথা অনুযায়ী ওকে নাকি চাকরির প্রলোভন দেখিয়ে লুধিয়ানা নিয়ে যাওয়া হয়। সেখানে ওকে একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেটা আমার সব থেকে খটকা লাগছে। একটা প্রাপ্তবয়স্ক কলকাতার ছেলে, সে সব জানে বোঝে, স্মার্টফোন হ্যান্ডেল করে, সে একটা হাসপাতালে ঢুকে পড়লো, তাকে চ্যানেলও করে ফেললো, তাকে অজ্ঞানও করে ফেললো, তার কিডনিও বের করে ফেললো, তারপর সে ছুটি নিয়ে কলকাতাতেও চলে এলো এত বড় পেটে কাটা নিয়ে। তারপরেও যদি বলে কেউ আমি কিছুই জানি না, একটু সন্দেহজনক লাগে পুরো ব্যাপারটা, কথোপকথনটা। যাই হোক, সেটা আমার দেখার দরকার নেই। এটুকু ঘটনা, ওর কিডনি নেই, ওনার বাঁ দিকের কিডনি নেই, আমি দেখে এসেছি, হাসপাতালে ভর্তি করে আমরা পরীক্ষাও করেছি। সত্যি নিজে কিডনি চুরি করা হয়েছিল না নিজে সম্মতিপূর্বক কিডনি দান করেছিলেন বা বিক্রি করিয়েছিলেন, কেন একটা পয়সা কড়ির হিসেবের ব্যাপার আছে। বলে ফেলেছিল আমাকে যে 3 লক্ষ টাকার কথা হয়েছিল, আমি বললাম কিসের কথা, তখন ও বললো না আমার চাকরির কথা, এবং সেদিন 1,60,000 ওকে দেওয়া হয়েছে, সেই জন্য রেগে গেছে। এবার পুরোটাই খুব হেঁয়ালি আছে এর। কিন্তু আমি এটুকু বলছি, আমি তদন্তকারী সংস্থা নই, তদন্তর ভারও আমার প্রতি নয়। আমাকে স্বাস্থ্য দপ্তর থেকে আমি গেছিলাম নিজে, সেটাই আমি খবর পাওয়ার পরে এটুকু দেখতে যে জিনিসটা কতটা সঠিক, কতটা বাস্তব। তো আমি পুরোপুরি ভাবে বলতে পারবো না হলফ করে যে হ্যাঁ এটা কিডনি চুরি হয়েছে, এটুকু বলতে পারি ওনার কিডনিটা নেই, কিডনিটা গিয়েছে। এবার ধন্যবাদ শরৎ বাবু। লক্ষণ বিশ্বাস। কোথাকার সিভিক ভলেন্টিয়ার? আমাদের সাউথ বিধাননগরে। সাউথ বিধাননগর এরা হচ্ছে প্রবীর সর্দারের ডান হাত। প্রবীর সর্দারের মেন খাস লোক হচ্ছে তারক দাস, তার নেতৃত্বে এরা এইসব গুন্ডামি, মস্তানি, তোলাবাজি, রাজানি সব করে বেড়ায় দীর্ঘদিন। সেই এখন সেটাই চালিয়ে যাচ্ছে এরা। এই তো কিডনি পাচারের সঙ্গে যুক্ত, সেটাই আমরা শুনলাম, মিডিয়ার মধ্যেও শুনলাম, সেটাই জানলাম। এই লোকাল যে কাউন্সিলর ছিল তৃণমূলের প্রবীর সর্দার, তার নেতৃত্বেই চলতে গিয়ে কাজের বিষয় নিয়ে এলো, হাউসিংয়ে কাজ দেবো, এখন মাইনা দেবো 20-25 হাজার টাকা মাইনা, ওই বলেই নিয়ে আসবো। বৃহস্পতিবার লেবেছি, বৃহস্পতিবার শনিবার দিনকার আমাকে কাজের ওখানটায় বলে কাজ দেবো, জামা প্যান্ট কিনবো চলো, আবার হসপিটালে ঢুকিয়ে দিয়ে আমার সাথে সাকিল বলে যে ছেলেটা ছিল ওনার সাথে ছিল, ও আগে থেকে ওখানে ছিল। ওরা ওর সাথে আমাকে ভিড়িয়ে দিয়ে ও মোটামুটি আর দেখা সাক্ষাৎ নেই 10-12 দিন। আকাশ বলে একটা ছেলে ছিল আমাকে দেখাশোনা করছিল, ওই ছেলেটাই দেখভাল করে। ওকে যখন জিজ্ঞেস করলাম দাদা এটা কী হয়েছে, ও বলে তোমার এখন একটা কিডনি বার করে নেওয়া হয়েছে, ঠিক আছে। তুমি কি অনুমতি দিয়েছিলে কিডনি বার করবার জন্য? না, আমার জ্ঞান থাকলে আমি দিতাম। সই করেছিলে কোথাও? আমাকে একটা সাদা পেপারে সই করেছিল। সাদা পেপারে একটা সই করেছিল, কে সই করেছিল? প্রভাস মণ্ডল। আর এবার আপনাদের বহরমপুরের একটা খবর দিই। বহরমপুরে তৃণমূল নেতার বাড়িতে অস্ত্রের ভান্ডার। প্রাক্তন শহর যুব তৃণমূল সভাপতি, তার বাড়ি থেকে কি কি উদ্ধার হচ্ছে? 5টা ম্যাগাজিন, 186 রাউন্ড কার্তুজ। কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, কোন তৃণমূলের সভাপতি যার বাড়ি থেকে 186 রাউন্ড কার্তুজ উদ্ধার হচ্ছে? দেখো, একদমই যে বহরমপুর শহর যুব তৃণমূলের যে সভাপতি, তার বাড়ি থেকেই কিন্তু এই এত পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। নির্বাচনের পর থেকেই তিনি কিন্তু ফেরাচ্ছিলেন। এরপরে 14 তারিখ তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে তার বাড়ি থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তার বাড়ির যে আলমারি, সেখানে আগ্নেয়াস্ত্রগুলি রাখা ছিল, এবং পুলিশের কাছে যে সমস্ত আগ্নেয়াস্ত্র রাখার যে সমস্ত ব্যাগ পাওয়া যায়, সেই ধরনের জিনিসও কিন্তু তিনি ব্যবহার করে এই সমস্ত আগ্নেয়াস্ত্র রেখেছিলেন। তবে যে পুলিশের প্রাথমিক অনুমান, নির্বাচনের সময় অশান্তি এবং নির্বাচনের পরবর্তীতে যে অহিংসা, সেই সমস্ত কারণে কিন্তু এই সমস্ত অস্ত্র মজুত করা হয়েছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। তবে এর আগে কিন্তু তার বিরুদ্ধে যার বাড়ি থেকে এগুলো উদ্ধার হয়েছে তাকে কি ইতিমধ্যে গ্রেফতার নিশ্চয়ই করা হয়েছে?
দেখো, এর আগে 14 তারিখ তাকে গ্রেপ্তার করা হয়েছিল আগ্নেয়াস্ত্র আইনে, একজনকে ভয় দেখানো এবং তাকে খুনের চেষ্টার ঘটনায়। তারপরে জিজ্ঞাসাবাদে এই পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতেই তিনি রয়েছেন। তবে আবার পরবর্তী দিনে যে তাকে যখন আদালতে তোলা হবে সেই দিন দ্বিতীয়বার তাকে হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করবেন বহরমপুর থানার পুলিশ। কৌশিক, সঙ্গে থাকো, আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। বিজেপি বিধায়ক সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। সজল বাবু, দুটো বিষয় একটু জানাই আপনাকে। প্রাক্তন শহর যুব তৃণমূল সভাপতি, তার বাড়ি থেকে উদ্ধার হচ্ছে 186 রাউন্ড কার্তুজ, 5টা ম্যাগাজিন। আরও একটা বিষয়, এই যে পাপাই ঘোষের কথা বলছি, তার বাড়ি থেকে যেমন উদ্ধার হচ্ছে, শক্তিপুরে আরেক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হচ্ছে 3টে আগ্নেয়াস্ত্র, 6টা ম্যাগাজিন আর 40 রাউন্ড গুলি। আপনার রিয়াকশন চাইবো সজল বাবু। আমি বুঝতে পারছি না এরা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবার সিদ্ধান্ত নিয়েছে কিনা। 186 খানা গুলি, কোথাও 40 খানা গুলি, এটা তো যুদ্ধ হয়ে যাবে মনে হচ্ছে। এদের রণক্ষেত্র বানিয়ে দেবে এরা। আপনি ভাবুন, একটা হচ্ছে তৃণমূলের আবার যুব, তার আবার সহসভাপতি, 1350 লোক আছে ওই রকম ওই জেলায়। আমি বলছি তার একজনের ঘর থেকে এটা বেরিয়েছে। শক্তিপুর না কোথায় বললেন? শক্তিপুর তো, হ্যাঁ শক্তিপুরের শক্তিমানের কাছ থেকে 40 রাউন্ড গুলি। এরম শক্তিমান ও দলে কয়েকশো ছিল, আছে। তো আমার বক্তব্য হচ্ছে এদের প্রত্যেকের ঘর তল্লাশি করা হোক। এদের মধ্যে যারা যারা এখন আমার পেটে পিঠ ঘষে, আমাদের পেটে পিঠ ঘষে চলার চেষ্টা করছে, কাউকে ছাড়া হবে না। এদের প্রত্যেকের ঘরে তল্লাশি হোক। এরম বহু কার্ট্রিজ বেরোবে, বহু আগ্নেয়াস্ত্র, বহু ম্যাগাজিন, স্টেন গান, ব্রেন গান, অনেক কিছু এদের ঘর থেকে বেরোবে, যা দিয়ে এরা পুরো পশ্চিমবঙ্গটাকে সিভিল ওয়ারের দিকে নিয়ে যেতে চাইছে। এটা পরিষ্কার। হেরে যাওয়ার পরও এখনো ঘরের মধ্যে বন্দুক রেখেছে কিসের জন্য? তার মানে এদের কোনো না কোনো পরিকল্পনা নিশ্চয়ই আছে। এটা অনেক গভীরে যেতে হবে। শুধু বন্দুক রেখেছে বিজেপির সঙ্গে মারপিট করবে তাই বলে নয়, আরো কি কি কারণে বন্দুক রাখছে সেখানে দেখতে হবে। বহরমপুরে পাপাই ঘোষ বলে একজনকে আমরা অ্যারেস্ট করেছি, সে পুলিশ কাস্টাডিতে আছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 2টো 9mm, 3টে 7.65 mm, তার বাইরে 2টো 1 শটার অ্যান্ড ম্যাচিং 170 অ্যামিনিশন প্লাস 12 বোরে কিছু একটা অ্যামিনিশন অ্যান্ড আদার অ্যামিনিশন ওর কাছ থেকে সিজার হয়েছে। তার বাইরে আমাদের এসওজি টিম আর ওসি শক্তিপুরের জয়েন্ট হতে 3টে আমরা 7.65 mm প্লাস 40 রাউন্ডস অ্যামিনিশন আমরা লাইভ ধরেছি। 3জনই অভিযুক্ত ধরা হয়েছে ওই পার্টিকুলার কেসে। 3জনই জালাঙ্গি আছে। ভোটের সময় থেকে পালাতক ছিল, এখন ফিরেছিল কোর্টের, তো ওখান থেকে পুলিশ কাস্টাডিটা আমরা নিয়েছি। প্রিলিমিনারি যা পাচ্ছি, এরা বিহার সাইড থেকে আর্মসটা কিনেছে অ্যান্ড বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে আমরা পেয়েছি। নিশ্চয়ই আরও আছে, যার কাছ থেকে কিনেছে আর যেখানে সাপ্লাই করছিল আরও আছে নিশ্চয়। এখন তো আমরা যারা নিয়ে এসেছিল আর যেখানে সাপ্লাই দিতে চেয়েছিল ওটাকে ধরেছি। কোথায় থেকে কিনেছে এখনও আমরা আন্ডার ইনভেস্টিগেশন আছি, আর কোথায় পাচার করছিল সেটাও আন্ডার ইনভেস্টিগেশন আছে। আমার দলে তার উপর বহরমপুরে, তারপর একটা শহরে, তার উপর আমি কি সব জায়গায় খবর রাখি? সন্দেশখালীতে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে পরপর গুলি চলল। গতকাল রাতে বিজেপি নেতা জুম্মান শেখের বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযুক্তরা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে দাবি করছেন ওই বিজেপি নেতা। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে সে পালিয়ে যায়। আমার সহকর্মী নূর আলম আমার সঙ্গে। নূর, এই ঘটনা ঘটে যাওয়ার পর এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে বা পুলিশ কি বলছে? দেখো শুভজিৎ, গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কিন্তু নাজারপাড়ার পুলিশ। সন্দেশখালীর বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে পরপর গুলি। একেবারে বিজেপি নেতার যে অভিযোগটা করছেন, সন্দেশখালীর বিজেপি নেতা জুম্মান শেখ অভিযোগ করছেন যে সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহান তিনি জেলবন্দি রয়েছে। তারপরে কিন্তু সন্দেশখালীর বেতাজ বাদশার লোকজন কিন্তু এলাকায় দাপাদাপি করছে, দুষ্কৃতীরা তাণ্ডব চালাচ্ছে। ঠিক সেই কারণে বিজেপি সমর্থক, একেবারে বিজেপি নেতা, সন্দেশখালী 3 নম্বর মন্ডলের যিনি একেবারে সংখ্যালঘু মোর্চার সভাপতি রয়েছেন জুম্মান শেখ, তার বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়। তার
তারপরে কিন্তু ওই এলাকা ছেড়ে কিন্তু তারা পালায়। পরবর্তীতে কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় নাইজার থানার রাজবাড়ী আউটপোস্টের পুলিশ আধিকারিকরা। একেবারে তারপরে কিন্তু দুপুর নামতে নামতে ঘটনাস্থলে পৌঁছায় মিনাকার এসডিপিও, নাইজার থানার আধিকারিক এবং রাজবাড়ী আউটপোস্টের আধিকারিক। পুলিশ তদন্ত করে দেখছে, কিন্তু বিজেপির তরফ থেকে যে অভিযোগটা করা হচ্ছে সন্দেশখালীতে শেখ শাহজাহান জেলবন্দি রয়েছে, তারপরে এখনো পর্যন্ত সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাহিনীর দাপাদাপি, রাজ্যে পালাবদল ঘটেছে, তারপরেও কিন্তু এখনো পর্যন্ত শাহজাহান বাহিনীর দাপাদাপি গোটা এলাকা জুড়ে চলছে। পুলিশের তরফ থেকে তদন্ত করা হচ্ছে এই ঘটনার সঙ্গে কারা যুক্ত। একেবারে মিনাকার এসডিপিও, রাজবাড়ী আউটপোস্টের আধিকারিক, নায়ার থানা পুলিশ তারা কিন্তু তদন্ত করছে। একেবারে আমার উপরে পরপর আমার ঘরে লক্ষ্য করে ঘরের ভিতরে গুলি ঢুকে গেছে, দেয়াল কেঁপে উঠেছে, পরপর গুলি। আমি দেয়াল কেঁপে উঠতে আমি চিল্লি মেরে উঠলাম ঘর থেকে চিল্লি মেরে ওঠার পরে সঙ্গে সঙ্গে ওখানে চেলার সঙ্গে ওরাও মনে করছে যে গুলি লেগে গেছে। গুলি লাগার পরে এইবার আমার ভাই বোনেরা যে যেখানে ছিল, ভাইপো, শাস্তে ভাই সব যে যেখানে শুয়েছিল, সেইভাবে ওই অবস্থায় লাঠি সোটালে ছুটে আসার পরে ওরা দিশাহারা হয়ে ছুট মারে। শাহজাহান বাহিনীর হাতে এখনো প্রচুর অস্ত্র আছে। শেখ শাহজাহানের অনুগামীরা জেলে থেকে শাহজাহান এখন ফোনে কথা বলতে পারবে না, ইন্টারভিউর মাধ্যমে কথা বলে সেখান থেকে পরিচালনা করছে শেখ শাহজাহান। আর তার বোনাই সাবির মোল্লা অর্পে আজান, এর নেতৃত্বে এইসবগুলো হচ্ছে। গোষ্ঠীদ্বন্দ্বে পঞ্চায়েত সমিতি হাতছাড়া তৃণমূলের। মথুরাপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি। শুভেন্দু রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, তাহলে এখন সমীকরণ কি দাঁড়ালো? দেখো, এখন সমীকরণ দাঁড়ালো হচ্ছে 19 জন পঞ্চায়েত সমিতির সদস্য তারা কিন্তু বিজেপিতে রয়েছেন। কারণ তোমাকে জানিয়ে রাখবো যে গত পঞ্চায়েত নির্বাচনে মথুরাপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির 30টি আসনের মধ্যে 23টি তৃণমূল, সিপিএম 3টি এবং বিজেপি 4টি আসনে জয়ী হয়েছিল। কিন্তু এই পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন তৃণমূলেরই ব্লক সভাপতি মানবেন্দ্র হালদার, এবং তার বিরুদ্ধে দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগ তুলে 14 জন তৃণমূল সদস্য অনাস্থা প্রস্তাব আনে, এবং তার সঙ্গে হচ্ছে 3 জন সিপিএম সদস্য এবং বিজেপির 1 জন সদস্য, এবং এই টোটাল 18 জন পঞ্চায়েত সদস্য তারা অনাস্থা প্রস্তাব আনে। গতকাল ভোটাভুটি হয়, সেখানে বিজেপিরই পঞ্চায়েত সদস্য দিব্যেন্দু সর্দার তিনি কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। এবং তৃণমূলের এই পঞ্চায়েত সমিতি নিয়ে তৃণমূলের গোষ্ঠী কন্দল প্রকাশ্যে চলে এসেছিল। একেবারে পালা বদলের পর বলা চলে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের পালা বদল হলো এই মথুরাপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতি। ধন্যবাদ শুভেন্দু।